তাজমহল নামটা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ধবধবে সাদা মার্বেলের এক বিশাল সৌধ। কিন্তু এর বাইরের রূপটা তো গল্পের শুরু মাত্র। আজ আমরা এর ভেতরের স্তরগুলো মানে এক এক করে খুলে দেখব। আমরা শুরু করব এর বিশাল আয়োজন দিয়ে, তারপর দেখব পাথরের সূক্ষ্ম কারুকাজ, আর সব শেষে ডুব দেব এর কিছু লুকানো রহস্যে। আমাদের আজকের আলোচনাটা এই অসাধারণ স্থাপত্যের গভীরে যাওয়ার একটা চেষ্টা, যা শুধু প্রেম নয় বরং বুদ্ধি, বিজ্ঞান আর ক্ষমতারও এক গল্প বলে। একদম ঠিক। তাজমহলকে শুধু দূর থেকে দেখলে এর আসল মহিমাটা মানে এর গভীরতাটা ঠিক বোঝা যায় না। এর প্রত্যেকটা নকশার পেছনে, প্রত্যেকটা পাথরের পছন্দের পেছনে একটা বিশাল চিন্তা কাজ করেছে। এটা শুধু একটা বিল্ডিং নয়, এটা একটা জীবন্ত ইতিহাস। আচ্ছা, তাহলে চলুন একটু অতীতে ফেরা যাক। ধরুন আমরা চলে গেলাম ১৬৩২ সালে। সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে কিছু একটা বানানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু সেটা যে এত বড় একটা কর্মযজ্ঞে পরিণত হবে তা কি তিনি নিজেও ভেবেছিলেন? ২২ বছর। হ্যাঁ, ২২ বছর। এই সময়টা শুনলে শুধু একটা সংখ্যা মনে হয়, কিন্তু এর পেছনের আয়োজনটা একবার ভাবুন তো। প্রায় ২০,০০০ শ্রমিক আর কারিগর দিনরাত কাজ করেছেন। ২০,০০০? এটা তো আজকের দিনে একটা ছোট স্টেডিয়াম ভর্তি লোকের সমান। তাদের থাকা, খাওয়া, বেতন, এটা তো একটা আস্ত শহর চালানোর মতো ব্যাপার। ঠিক তাই। আর এই কারিগররা তো শুধু স্থানীয় ছিলেন না। তাই নাকি? একদমই না। এখানেই তো মোগল সাম্রাজ্যের আসল চেহারাটা বোঝা যায়। তারা শুধু ভারত থেকে নয়, পারস্য মানে আজকের ইরান, অটোমান সাম্রাজ্য মানে তুরস্ক, এমনকি মধ্য এশিয়া থেকেও সেরা সেরা স্থপতি ভাস্করদের নিয়ে এসেছিলেন। তার মানে এটা একটা আন্তর্জাতিক প্রজেক্ট ছিল আর কি বলা যেতে পারে। ভাবুন তো একবার এর পেছনের আয়োজনটা। এই ২০,০০০ লোকের থাকা খাওয়ার ব্যবস্থা, দুনিয়ার সেরা শিল্পীদের খুঁজে বের করা, বিভিন্ন দেশ থেকে দামি পাথর কেনা, এর জন্য কি পরিমাণ সম্পদ আর ক্ষমতা লাগে। এটা আসলে শাহজাহানের একটা স্টেটমেন্ট ছিল। তিনি পৃথিবীকে দেখাতে চেয়েছিলেন মোগল সাম্রাজ্য কি জিনিস। তার মানে এটা ভালোবাসার পাশাপাশি ক্ষমতারও একটা বিরাট প্রদর্শনী। আচ্ছা, এই যে বিভিন্ন দেশ থেকে শিল্পীদের আনা হলো, উপকরণগুলো তো নিশ্চয়ই... হ্যাঁ, একদম। উপকরণগুলো তো নানা জায়গা থেকে সংগ্রহ করা হয়েছিল। মূল যে সাদা মার্বেলটা, ওটা আনা হয়েছিল রাজস্থানের মকরানা খনি থেকে, প্রায় ৪০০ কিলোমিটার দূর থেকে। এই মকরানা মার্বেলের একটা বিশেষত্ব আছে, জানি আমরা একটু পরেই কথা বলবো। আর শুধু সাদা মার্বেলই তো নয়, আমি পড়ছিলাম তাজমহলকে তো একটা আন্তর্জাতিক জুয়েলারি বক্স বলা যায়। ভাবুন একবার, আফগানিস্তান থেকে আসছে নীল রঙের ল্যাপিস ল্যাজুলি, চীন থেকে সবুজ জেড, শ্রীলঙ্কা থেকে নীলকান্তমণি, আরব থেকে রঙিন অ্যাগেট, প্রায় ২৮ রকমের মূল্যবান আর অর্ধমূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল। অবিশ্বাস্য। এবং এই পাথরগুলো কিন্তু শুধু দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়নি। যে শৈলীতে এগুলো ব্যবহার করা হয়েছে তাকে বলা হয় পিয়েট্রা ডিউরা। এটা এক ধরনের সূক্ষ্ম খোদাই শিল্প, যেখানে মার্বেল পাথর কেটে তার মধ্যে অন্য রঙিন পাথর বসিয়ে নকশা তৈরি করা হয়। মুঘল শিল্পীরা একে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যা আর কোথাও দেখা যায় না। ফুলের পাপড়ি বা লতা পাতার নকশাগুলো এতটাই জীবন্ত যে মনে হয় এখনই দুলে উঠবে। তার মানে এটা শুধু ঐশ্বর্য দেখানো নয়, এটা ছিল মোগলদের রুচি আর শিল্পবোধেরও একটা পরিচয়। একদম। এই যে এত দামি আর বিরল পাথর, এগুলোকে নিখুঁতভাবে বসানোর জন্য যে জ্যামিতিক জ্ঞান আর ইঞ্জিনিয়ারিং দরকার, সেটাই তো আসল বিষয়। এখানেই তো তাজমহলের প্রকৌশলগত দিকটা চলে আসে, তাই না? এর নিখুঁত প্রতিসাম্য বা সিমেট্রির কথা তো সবাই বলে। হ্যাঁ, এই সিমেট্রি অর্জন করাটাই ছিল সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যদি তাজমহলের ঠিক মাঝখানে দাঁড়ান, আপনার ডান দিকে যা দেখবেন বাঁদিকেও হুবহু তাই, যেন একটা আয়না বসানো আছে। প্রধান গম্বুজ, ৪টে মিনার, এমনকি বাগানের নকশাও এই জ্যামিতিক নিয়মে বাঁধা। এটা শুধু দেখতেই সুন্দর নয়, এটা পুরো কাঠামোর ভারকেও সমানভাবে ভাগ করে দেয়। আচ্ছা, কথা বলতে বলতে আমি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। বলা হয় এর ৪টে মিনার নাকি একেবারে সোজা নয়, একটু বাইরের দিকে হেলানো। এটা তো অবিশ্বাস্য লাগছে। কোনো কিছুকে মজবুত করতে হলে তো সোজা বানানোর কথা, হেলিয়ে দিলে তো পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে, তাই না? এটা কি কোনো ভুল? আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। সাধারণ জ্ঞানে এটাই মনে হয়, কিন্তু এখানেই তৎকালীন স্থপতিদের জিনিয়াস লুকিয়ে আছে। তারা দুটো জিনিস মাথায় রেখেছিলেন। প্রথমটা হলো নিরাপত্তা। তারা ভেবেছিলেন যদি কোনোদিন বড় ধরনের ভূমিকম্প হয়, তাহলে এই মিনারগুলো বাইরের দিকে হেলে থাকার কারণে মূল সমাধিসৌধের ওপর পড়বে না, বাইরের দিকে ভেঙে পড়বে। বাহ, তার মানে ৪০০ বছর আগেকার একটা আর্থকুয়েক প্রুফ ডিজাইন। এটা তো ভাবাই যায় না। হ্যাঁ, আর দ্বিতীয় কারণটা আরও শৈল্পিক। এটা একটা অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টির বিভ্রম। দৃষ্টির বিভ্রম? সেটা কি রকম?
যদি মিনারগুলোকে একেবারে 90 ডিগ্রিতে সোজা বানানো হতো তাহলে দূর থেকে দেখলে আমাদের চোখে সেগুলোকে ভেতরের দিকে ঝুঁকে আছে বলে মনে হতো। বাইরের দিকে সামান্য হেলিয়ে দেওয়ায় দূর থেকে যখন আমরা তাকাই তখন মিনারগুলোকে একেবারে নিখুঁতভাবে সোজা মনে হয়। মানে স্থপতিরা শুধু ইঞ্জিনিয়ার ছিলেন না, তারা শিল্পীও ছিলেন। তারা জানতেন কিভাবে বিজ্ঞান দিয়ে সৌন্দর্য তৈরি করতে হয়। অসাধারণ। তার মানে আমরা যা দেখছি তার চেয়ে অনেক বেশি কিছু ঘটছে এর নকশার পেছনে। আচ্ছা, আপনি একটু আগে মকরানা মার্বেলের একটা বিশেষত্বের কথা বলছিলেন, দিনের আলোর সাথে নাকি এর রং বদলায়। হ্যাঁ, এটা তাজমহলের সবচেয়ে কাব্যিক বৈশিষ্ট্যগুলোর একটা। এটা কোনো জাদু নয়, পুরোটাই বিজ্ঞান। মকরানা মার্বেলের পৃষ্ঠ এতটাই মসৃণ আর পলিশ করা যে এটা অনেকটা আয়নার মতো কাজ করে। তাই সকালে যখন সূর্যের আলো নরম আর গোলাপি আভা ছড়ায় তখন তাজমহলকেও গোলাপি মনে হয়। দুপুরে কড়া সাদা আলোয় এটা ধবধবে সাদা, আর সূর্যাস্তের সময় বা পূর্ণিমা রাতে চাঁদের আলোয় এর উপর একটা সোনালি আভা নেমে আসে। নির্মাতারা এমন একটা জীবন্ত সৌধ বানাতে চেয়েছিলেন যা প্রকৃতির সাথে সাথে নিজের রূপ বদলাবে। ভাবতেই কেমন লাগছে, একটা পাথরের দালান অথচ আকাশের ক্যানভাসের সাথে সাথে নিজেকে বদলে নিচ্ছে। আচ্ছা, তাজমহল নিয়ে তো অনেক গল্পও প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ যে গল্পটা শুনি সেটা হলো কারিগরদের হাত কেটে ফেলার গল্প। এটা কি সত্যি? মানে এমন অসাধারণ শিল্পকর্মের পুরস্কার কি এটাই ছিল? এই গল্পটা বহু বছর ধরে চলে আসছে, কিন্তু এর কোনো শক্ত ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। কোনো নির্ভরযোগ্য দলিলের উল্লেখ নেই। কিন্তু প্রশ্নটা হলো, কোনো প্রমাণ ছাড়াই এমন একটা ভয়ঙ্কর গল্প কেন এত জনপ্রিয় হলো? হ্যাঁ, সেটাই তো। কেন? আমার মনে হয় এর কারণ হলো তাজমহলের প্রতি মানুষের অপার বিস্ময়। এর সৌন্দর্য এতটাই নিখুঁত যে মানুষ হয়তো বিশ্বাস করতে চেয়েছিল যে এমন জিনিস আর দ্বিতীয়টি তৈরি করা সম্ভবই নয়। আর সেই বিশ্বাসকে জোরালো করতেই হয়তো এই চরম গল্পের জন্ম হয়েছে। এটা একটা দারুণ ব্যাখ্যা। মিথ বা কিংবদন্তিগুলো তো মানুষের আবেগ আর বিস্ময় থেকেই জন্মায়। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যখন তাজমহলের ভেতরে যাই তখন তো দুটো কবর দেখতে পাই, শাহজাহান আর মুমতাজের। ওগুলোই কি আসল? না, পর্যটকরা যা দেখেন সেগুলোকে বলা হয় সেনোটাফ বা স্মৃতি সমাধি। এগুলো শুধু প্রদর্শনের জন্য। আসল কবরগুলো ঠিক তার নিচে একটা ভূগর্ভস্থ কক্ষে রাখা আছে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এটা আসলে মোগলদের একটা প্রচলিত রীতি ছিল। তারা চাইতো আসল সমাধি যেন সুরক্ষিত আর পবিত্র থাকে, মানুষের কোলাহল থেকে দূরে। তার মানে আমরা যা দেখি তার নিচে আরো একটা গোপন স্তর রয়েছে। তাজমহলের রহস্য যেন শেষই হতে চায় না। আচ্ছা, যা চোখে দেখা যায় তার বাইরেও কি কিছু আছে? মানে এমন কিছু যা হয়তো কান দিয়ে অনুভব করতে হয়? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। তাজমহলের প্রধান গম্বুজের নিচে দাগালে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। ওখানে যদি খুব আস্তেও কোনো শব্দ করা হয় বা একটা সুর গাওয়া হয়, সেই শব্দটা কয়েক সেকেন্ড ধরে বারবার প্রতিধ্বনিত হতে থাকে। তার মানে এটা একটা ইকো চেম্বারের মতো কাজ করে? ঠিক ইকো নয়, বরং একটা অনুরণন বা রিভারবারেশন তৈরি করে। এই প্রতিধ্বনি শব্দটিকে আরও গম্ভীর, স্বর্গীয় আর মায়াবী করে তোলে। এটা শুধু সাউন্ড ইঞ্জিনিয়ারিং না, এটা হলো এক্সপিরিয়েন্স ডিজাইন। নির্মাতারা জানতেন একটা সৌধ শুধু চোখে দেখার জন্য নয়, কানে শোনার জন্যও হতে পারে। বাহ! শব্দের মাধ্যমে তারা একটা আধ্যাত্মিক আবহ তৈরি করতে চেয়েছিল। সম্ভবত কোরআন পাঠ বা প্রার্থনার শব্দকে আরও স্বর্গীয় করে তোলার জন্যই এই ব্যবস্থা। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? আমাদের এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, তাজমহল শুধু মার্বেল পাথরের তৈরি ভালোবাসার প্রতীক নয়। এটা গণিত, জ্যামিতি, প্রকৌশল, শিল্প আর তৎকালীন পৃথিবীর সেরা মেধার এক মিলনস্থল। আর এ কারণেই এটি আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং শত শত বছর পরেও মানুষের কাছে এক জীবন্ত বিস্ময়। একদম, এটি এমন এক স্থাপত্য যা আমাদের বারবার ভাবতে বাধ্য করে যে মানুষের সৃজনশীলতা আর আকাঙ্ক্ষা কোন পর্যায়ে পৌঁছতে পারে। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। শ্রোতাদের জন্য আপনার কোনো শেষ ভাবনা আছে কি, জানিয়ে তারা ভাবতে পারে? হ্যাঁ, আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই। তাজমহলকে আমরা সবাই প্রেমের প্রতীক হিসেবেই জানি, এই পরিচয়টাই সবচেয়ে জনপ্রিয়। কিন্তু আমরা আজ যা যা আলোচনা করলাম, এর নির্মাণে যে বিপুল সম্পদ লেগেছে, 22 বছর ধরে হাজার হাজার শ্রমিকের শ্রম, ক্ষমতার যে বিশাল প্রদর্শন, এই সব কিছুর পর কি একে শুধু প্রেমের সৌধ বলাটা যথেষ্ট? নাকি এটি একটি সাম্রাজ্যের শক্তি, সম্পদ আর গৌরবেরও প্রতীক? হয়তো এর আসল পরিচয় দুইয়ের মাঝেই কোথাও লুকিয়ে আছে। এই প্রশ্নটা আমাদের তাজমহলকে হয়তো সম্পূর্ণ নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে।